এইরকম একটা দিন আমরা এত তাড়াতাড়ি দেখব, এটা কি আমরা স্বপ্নেও ভেবেছিলাম? এটা কি কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখেছিলাম? আমি কিন্তু দেখি নাই। বাট এত তাড়াতাড়ি নেবে এইটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবি নাই। কালকে এক বিস্ফোরক রিপোর্ট এসেছে। 11 বছর পর এই ধরনের বিস্ফোরক রিপোর্টকে সামনে আনার পর আন্তর্জাতিক স্তর রীতিমতো অবাক। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফারফা হয়ে গেছে। প্রফেসর ইউনূস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন। ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে, কিন্তু প্রফেসর ইউনূস সমাধান যা দেয়ার দিয়ে দিয়েছে। তাহলে রাজনীতির চূড়ান্ত সমাধান দফারফাটা কি? 54 বছর পর এই জাতি বাসে চড়ে নাই, জাহাজে চড়ছে। জাহাজে এই জাহাজ একটা বন্দর থেকে ছাড়ছে। জুলাই গণ অভ্যুত্থানের 5ই আগস্টে এই জাহাজ কিন্তু ছাড়া হয়ে গেছে। আবার যেন কোনো স্বৈরাচার শাসক তৈরি না হইতে পারে, সেটারই তো রোড ম্যাপ আগে দিতে হবে। ওইটাই হবে নির্বাচনের রোড ম্যাপ। একটি অজানা দুঃসংবাদ দিচ্ছি। অজানা দুঃসংবাদ সবার জন্য নয়, এটা তারেক রহমানের জন্য এবং বিএনপির জন্য। আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। সারা বাংলাদেশ তারের মতন সোজা হবে। সেনাবাহিনীর এই সিদ্ধান্ত এটা ডক্টর ইউনূস সরকারের জন্য প্রশংসা কুড়াবে। সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান আমরা দেখিনি। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কিভাবে ঘটেছে তারও এখন বর্ণনা পাওয়া যাচ্ছে। কোন কৌশলে, কোন পদ্ধতিতে একটা সফল অপারেশন করা হয়েছে। অর্থাৎ একেবারে ট্রাকে করে কাঠের বাক্সের মধ্যে ঢুকানো হয়, ঢুকে তারপরে কাছ থেকে সেই। দর্শক, আমরা কিন্তু সকলেই জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রায় 26 থেকে 27টি রাজনৈতিক দলের একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রিয় দর্শক, সেই বৈঠক থেকে বা বৈঠকটি শেষ হওয়ার পর মিডিয়াতে এসে বিএনপির একজন বড় মাপের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংস্কার ব্যতীত যে কোনো সংস্কার বা যে কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় যে কোনো কাঠামোই মাত্র 1 মাসের মধ্যে সংস্কার করে ফেলা সম্ভব, শুধুমাত্র সংবিধান ব্যতীত। দর্শক, এই কথাটির সাথে আসলে আপনারা একমত পোষণ করছেন কিনা? অর্থাৎ যে কোনো কাঠামোই 1 মাসের মধ্যে সংস্কার করে ফেলা সম্ভব এই সরকারের পক্ষে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেই সাথে বিএনপির জন্য একটি দুঃসংবাদ রয়েছে। দর্শক, যারা বিএনপির দর্শক রয়েছেন তারা অবশ্যই নিউজটি দেখে যাবেন। তবে আপনাদের জন্য কি সেই দুঃসংবাদ সেটি অবশ্যই জানতে পারবেন। এরই সাথে সাথে বিএনপির জন্য যখন দুঃসংবাদ, ঠিক তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা সমর্থন করছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। দর্শক, কি সেই সুসংবাদ সেটিও কিন্তু জানতে চলেছেন। এরই সাথে সর্বশেষে জানতে চলেছেন সেনাবাহিনী অবশেষে অ্যাকশনে নেমে পড়েছে এবং সেনাবাহিনীর এই অ্যাকশনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সুফল পেতে পারেন বা সুফল পাবেনই, এটা আশা করা যাচ্ছে। তো দর্শক, হঠাৎ করে সেনাবাহিনী ঠিক কোন অ্যাকশনে নেমেছে সেটিও জানবেন। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আপনি একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে এইরকম একটা দিন আমরা এত তাড়াতাড়ি দেখব, এটা কি আমরা স্বপ্নেও ভেবেছিলাম? আমরা কি কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখেছিলাম যে শেখ হাসিনার তৈরি করা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তাকে এবং তার দলের প্রভাবশালী নেতা এবং মন্ত্রীদের বা প্রশাসনের আমলাদের বিচার করা হবে? এটা কি কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখেছিলাম? আমি কিন্তু দেখি নাই। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করতাম যে এদের একদিন বিচার হবে, এদের ক্ষমতা একদিন যাবে, এরা একদিন বিদায় নেবে, বাট এত তাড়াতাড়ি নেবে এইটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবি নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটা আসলে কি আপনারা লক্ষ্য করুন যে গত জুলাই আগস্টের বিপ্লবে যারা বন্দুকের নলের মুখে বুক পেতে দিয়েছিলেন, এর মধ্যে কয়জনই বা ইসলামপন্থী মাদ্রাসা পড়ুয়া ছাত্র বা শিক্ষক ছিলেন? কিন্তু আল্লাহ তাআলার প্ল্যান যে তুমি যাদেরকে ইসলাম বিদ্বেষী বানাচ্ছ, তুমি যাদেরকে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখছো, তোমার ক্ষমতাকে কক্ষিগত করার জন্য, তোমার ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য আমি তাদেরকে দিয়েই তোমাকে হটাবো। বাস্তবে কিন্তু তাই হয়েছে। যারা জিহাদের সংজ্ঞা জানে না, জিহাদ কি জিনিস, যারা শহীদের সংজ্ঞা জানে না, শহীদ হলে আসলে কি পুরস্কার পাওয়া যায়, এই সম্পর্কে তাদের কোনো ন্যূনতম ধারণাও নেই, সেই তারাই শেখ হাসিনাকে হটানোর আন্দোলনে শেখ হাসিনার বানানো সেই সন্ত্রাসী পুলিশ বাহিনীর বন্দুকের নলের মুখে নিজেদের বুকটাকে পেতে দিয়েছে। সেই স্বৈরাচার হাসিনার বানানো ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেই আজকে তার এবং তার দলের মন্ত্রী, তার দলের বড় বড় নেতাদের বিচার হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো এই বিচারটা যাতে কোন রকম কোনো সন্দেহযুক্ত না হয়, মানে গত তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে বিচারটা হয়েছে, এই বিচার যে প্রশ্নবিদ্ধ ছিল, সারা দুনিয়ায় এই বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই বিচার
এই বিচারটা যে সঠিক ছিল না সে ব্যাপারে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা একের পর এক বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করেছে এবং সারা বিশ্বব্যাপী এই বিচার ব্যবস্থার উপরে সকলেই এক ধরনের অনাস্থা জ্ঞাপন করেছেন। তো এখন যে বিচারটা করা হচ্ছে শেখ হাসিনা এবং তার দলের শীর্ষস্থানীয় প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালানোর কারণে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। এই বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এই বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, এই জন্য এই বিচারটা ট্রায়াল হচ্ছে ক্যামেরা ট্রায়াল, অর্থাৎ সকল মিডিয়া সেখানে ক্যামেরা তাক করে রেখেছে এবং সারা বিশ্ব দেখছে যে বিচারটা সঠিক হচ্ছে কিনা। সেখানে এজলাসে বিচারক বসে আছে এবং যে যে অপরাধ সংগঠিত হয়েছিল সেই সমস্ত অপরাধের বর্ণনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি চিফ প্রসিকিউটর, যিনি তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের জামাত ইসলামীর যারা আসামি ছিলেন তাদের একজন আইনজীবী হিসাবে লড়েছিলেন, তার একটা অবদান রয়েছে। তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার যে অবিচার ছিল, ন্যায়ভ্রষ্ট ছিল, সেটি তার সেই আইন অঙ্গনে তার সেই দক্ষতা উপস্থাপনের মাধ্যমেই কিন্তু সারা দুনিয়ায় এই বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আজকে যাতে তিনি আজকে চিফ প্রসিকিউটর, যাতে এই বিচার ব্যবস্থা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে, এই জন্যই তিনি আজকে সারা মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে আদালতে। বর্তমান বিচার কার্য যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য এটাই বোধহয় বাংলাদেশে প্রথম যে ক্যামেরা ট্রায়াল হচ্ছে। একেবারে সকল মিডিয়া এই বিচার কার্য সারা বিশ্বব্যাপী সম্প্রচার করছে, সবাই দেখুক যে আসলেই বিচারটা সঠিক হচ্ছে কিনা। আমি মনে করি বাংলাদেশে এই বিচারটা যেভাবে করা হচ্ছে, আমাদের দেশের দুর্বৃত্ত রাজনীতিবিদ যারা আছেন, অতীতে যারা ছিলেন, যাদের বিচার এখন হচ্ছে লুটপাট করার কারণে, মানবতা বিরোধী অপরাধ করার কারণে এখন হচ্ছে, বর্তমানেও যে সমস্ত রাজনীতিবিদেরা লুটপাটের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, টেন্ডারবাজির সাথে জড়িত, টেম্পু স্ট্যান্ড দখলের সাথে জড়িত, বাস স্ট্যান্ড দখলের সাথে জড়িত, বিভিন্ন সরকারি অনুদান আত্মসাতের সাথে জড়িত, বিভিন্ন লুটপাটের সাথে টাকা পাচারের সাথে জড়িত যে সমস্ত রাজনীতিবিদ যে দলেরই হোক, তাদেরও ঠিক এভাবেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচার করা উচিত, যাতে কোন রাজনৈতিক নেতা ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস না দেখায়। আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে নিয়ে নানান ষড়যন্ত্র, কুপরিকল্পনা, অনেক কিছুই অপপ্রচার চলছে, বাট দিন শেষে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সেনাবাহিনীতে শতভাগ আস্থা আমার যেমন রয়েছে, আমি বিশ্বাস করি একটা বড় অংশের মানুষেরই কিন্তু সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে। তো এই আস্থা অনাস্থার জায়গা থেকে গতকালকে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা ঘোষণা আসছে। সেই ঘোষণাটাতে আমি মনে করি এবার সারা বাংলাদেশ তারের মতন সোজা হবে। কারণ সারা বাংলাদেশে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে যেই ঝামেলাটাতে সরকার বিতর্কিত হচ্ছে, এটা কিন্তু সরকার যে প্রশংসিত হচ্ছে তা না, কোন একটা গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করতে পারতেছে, বাট বিতর্কের দায়টা সরকারের কাঁধেই পড়তেছে। আমি মনে করি সেনাবাহিনীর এই সিদ্ধান্ত এটা ডক্টর ইউনূস সরকারের জন্য প্রশংসা কুড়াবে। যদি কেউ অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তার বিরুদ্ধে আইনের শাসনকে প্রয়োগ বা প্রতিষ্ঠা করাই সুশাসনের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ব্যক্তিগত ধান্দায়, স্বার্থে, লুটপাট, অনেক কিছুর কারণে এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে গেল 9 থেকে 10 মাসে, যেটাতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ডক্টর ইউনূসের সরকার। কেউ কেউ এমনও বলেন এটা মবের সরকার। তবে এবার মব বন্ধ হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে, কারণ এর আগে সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান আমরা দেখিনি। যদিও সর্বশেষ বক্তব্যে সেনাপ্রধান বলছিলেন এই দেশ আর মব চলবে না। তো এই ঘটনার পরপর জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন জিএম কাদের বাড়ির ঘটনার পরপর এনসিপি, বিএনপির নেতাকর্মী সহ অনেককে ডেকেছিলেন আমাদের 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। জাতীয় পার্টির নেতার এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি, এনসিসি নেতাদের সাথে রংপুর স্টেডিয়ামে অস্থায়ী সেনা ক্যাম্পে তিনি ঘোষণা দিয়েছেন যে আপনার রাজনীতি বা মবের নামে দেশে নাশকতা আর কোনো সুযোগ নেই, বা মব তৈরিরও কোনো ধরনের কোনো সুযোগ নেই। আর আপনার তিনি বলছেন যে আমরা আনন্দিত, এনসিপি এবং বিএনপির প্রতিনিধিরা স্বপ্রণোদিত হয়ে এখানে এসেছিলেন। তাদের যে সকল কর্মী আবেগী হয়ে হোক বা যে কোনো কারণে হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, কিছু কর্মকাণ্ড করেছিল, আমরা তাদেরকে চিহ্নিত করেছি, আর তারা এই জন্য সরিও বলছে। আর যেহেতু সরি বলছে সেই কারণে তাদেরকে আপাতত এখানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে। তবে এর পরে যদি কেউ ভ্যান্ডালিজম, ভাঙচুর, কোনো কিছু নষ্ট করা, কোনো মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা বা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে নয়, সারা বাংলাদেশের কোথাও করার সুযোগ পাবে না, এটা সেনাবাহিনীর ওয়াদা। এবং তিনি বলছেন যে তখনই আমাকে কঠোর পাবেন বা সেনাবাহিনীকে কঠোর পাবেন যখন আপনি নিয়ম ভাঙবেন,
তো সেটা যেন আমাকে করতে না হয়, সেনাবাহিনীকে করতে না হয়। আমরা চাই জনগণের সাথে হাসি মুখে থাকতে। আর এই বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান বা সেনাবাহিনীর অবস্থান খুবই সুনির্দিষ্ট। তা আমি মনে করি এই বার্তা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। আমি মনে করি যে কারো ব্যক্তিগত প্রপার্টি বা বাড়িঘরে আজকে আপনি সুযোগ পেয়ে মমতাজ গ্রেপ্তার হয়েছে, তার বাড়িঘর আপনি বুল্ডোজার দিয়ে ঘুরাই দিচ্ছেন। কারা করছেন, কেন করছেন? এই প্যানেলগুলো খুলে কই নিয়ে বেচা খাইছেন? কারা এগুলোকে দখল করছে? সেখানে নানান ধরনের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে কারা? সরকার তো না। তাহলে কিন্তু বদনাম তো সরকারের। বদনাম হচ্ছে সেনাবাহিনীর, মাঠে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনীর বদনাম হচ্ছে। সো যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে, অভিযুক্ত হয়ে থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর সেনাবাহিনী প্রত্যেক এলাকায় নিজস্ব নাম্বার দিয়েছে। যে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটলে আপনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারেন, নিরাপত্তা নিতে পারেন। সেই আলোচিত ওসি প্রদীপ কুমার দাস এবং মোহাম্মদ লিয়াকত আলী, তাদের মৃত্যুদণ্ডের যে আদেশ নিম্ন আদালত দিয়েছিল সেটি বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল 2020 সালের 31শে জুলাই সেই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়েছিল। খুবই আলোচিত একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু একটা বিচার সংঘটিত হলো না, অনেক ঘটনা উন্মোচিত হলো। সেই সময় পুলিশকে যে একটা মাফিয়া বাহিনীতে রূপান্তর করা হয়েছিল এবং থানায় থানায় ওসিরা যে সেই মাফিয়া বাহিনীকে নেতৃত্ব দিত, সেই ঘটনাও প্রকাশিত হলো। গুরুত্বপূর্ণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল থানায় সবই শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট ওসিদেরকে পোস্টিং করা হতো, যাদের কাজ ছিল তারা নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত করবে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য প্রতিপক্ষকে গুম করবে, খুন করবে এবং অর্থবিত্তের জন্য ব্যবসায়ী বা অন্যান্য যারা প্রভাবশালী তাদেরকে জিম্মি করবে, টাকা আদায় করবে এবং প্রয়োজনে তাদেরকে গুলি করবে। এই ব্যাপারে তাদের অবাধ লাইসেন্স দেওয়া হয়েছিল। ঠিক তেমনই কক্সবাজার সেই ওসি প্রদীপ কুমার, তাকে সেই লাইসেন্সটা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত এক নির্মম পরিণতি, যে ঘটনাক্রমে নির্বিচার সেই হত্যাকাণ্ডের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। মেজর সিনা, তাকেও গুলি করে হত্যা করা হয়েছিল সেই তল্লাশি চৌকিতে। তাদের শঙ্কা ছিল যে এই ভদ্রলোক হয়তো সেখানে যে মাদক চোরাচালান বা অবৈধ নানা খবরাখবর বের করে ফেলবে, সুতরাং তাকে কৌশলে সেখানে হত্যা করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ শাসনের একটি চিত্রও ফুটে ওঠে, যে ওই সময় যে গুরুত্বপূর্ণ যে থানাগুলোতে একেবারে সীমান্ত এলাকার যে সমস্ত মাদক এবং অবৈধ অস্ত্র আমদানি হতো, মানে আনা নেওয়া হতো, সেই ব্যবসাগুলো যারা নিয়ন্ত্রণ করতো তাদেরকে রক্ষা করা এবং তাদের মাধ্যমে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া, এই কাজগুলো করা হতো এবং কোটি কোটি টাকার এই সমস্ত কারবার যুক্ত ছিল আওয়ামী লীগের ক্ষমতাসীনরা। সেই সময়ের যারা প্রভাবশালী তারা যুক্ত ছিল, তাদেরই প্রতিনিধি ছিল ওসি প্রদীপ। শেষ পর্যন্ত এমন একটি জায়গায় আঘাত করে ওসি প্রদীপ, দুর্ঘটনাবশত সেই ঘটনা উন্মোচিত হয়, পরে সব কিছু প্রকাশিত হয়। তো এই ঘটনা পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সঞ্চারিত হয় দেশে বিদেশে। তার পরিণতিতে 2021 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা দেয় র্যাব এবং 7 ঊর্ধ্বতন কর্মকর্তার উপর। এটাই ছিল আলোচিত এবং মোড় ঘোরানো। এরপর থেকে মৃত্যুদণ্ড বা মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কমে আসে, কিন্তু অবৈধ শাসনের ভিত্তিটা নাড়িয়ে দিয়েছিল প্রথমে মেজর সিনা এবং তার ধারাবাহিকতায় মার্কিন নিষেধাজ্ঞা। তারপর ক্ষমতার পট পরিবর্তন, একটা অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে সেই ক্ষমতার পট পরিবর্তনটা আরও ত্বরান্বিত হয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। তো সূত্রপাত বলা যায় যে শেখ হাসিনার শাসনকে একেবারে ভেতর থেকে চরমভাবে ধাক্কা দেয় এই মেজর সিনা হত্যাকাণ্ডের পর। তারপরেই মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে চারিদিকে রব ওঠে এবং সেই রবটা শেখ হাসিনার শাসন অবসানের রবে পরিণত হয়, যেটা জুলাই আগস্টের সেই ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা সম্পন্ন হয়। তো মেজর সিনহার সেই 2021 সালের জুলাই মাস থেকে শুরু করে আরেক জুলাইতে এসে 2024-এর জুলাইতে এসে শেষ হয়। এই সময়ের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা, এই সময়ের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা, এই সময়ের মধ্যে আমিরামি নির্বাচন, এই সবের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের শাসনের একটা চূড়ান্ত অবসান বা পরিণতির দিকে ধাবিত হয় খুব দ্রুত বেগে। অর্থাৎ 15 বছর ধরে যেই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, সেটা খুবই ত্বরান্বিত হয় মেজর সিনা হত্যাকাণ্ডের পর 2020 সালে এবং 2021 সালে এবং তারপরে 24-এ এসে সেটা শেষ হয়। দর্শক, একটি
অজানা দুঃসংবাদ দিচ্ছি। অজানা দুঃসংবাদ সবার জন্য নয়, এটা তারেক রহমানের জন্য এবং বিএনপির জন্য। প্রিয় দর্শক, আমরা জানতাম যে তারেক রহমানের সকল মামলায় মুক্ত হয়েছেন, তিনি কেন দেশে যাচ্ছেন না? এই প্রশ্নটা আমি নিজেও করলাম কয়েকদিন আগে, কিন্তু আজকে জানতে পারলাম যে গ্রেনেড হামলা যে মামলাটা ওনার নামে আছে, সেই মামলার আপিল করার জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখন সরকার আপিল করবে গ্রেনেড হামলা মামলার, আর সেখানে তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ বেশ কিছু মানুষ আসামি আছেন এবং তারা এখন নতুন করে এই মামলার মোকাবেলা করতে হবে। স্পেশালি তারেক রহমান যে নির্বাচনের আগে বাংলাদেশে যাবেন, সেই রাস্তাটা আজকে বন্ধ হয়ে গিয়েছে। এই রাস্তাটা বন্ধ করার পিছনে কি ডক্টর ইউনূসের কোনো হাত আছে, নাকি পরিকল্পিতভাবে করা হয়েছে? বলা যাবে বিভিন্ন ভাবে কথাটা, কিন্তু আমরা নিজেরাও জানতাম না যে এই মামলাটা আপিল করবে সরকার এবং আপিল করার সুযোগ আছে তারেক রহমানকে। আবার এই আপিলের মুখোমুখি হতে হবে, আর এই আপিল শুনানি কতদিন আর কত বছরে শেষ হবে সেটাও তো বলা খুবই মুশকিল আমাদের জন্য। যারা আইনঙ্গনে আছেন, আইনজীবী আছেন, বিএনপির যারা বিচারপতি আছেন, তারা হয়তো বা আন্দাজ করতে পারবেন যেটা কতদিনে শেষ করা সম্ভব। আমরা যেরকম কুইক নির্বাচন চাচ্ছি, ডিসেম্বরের ভিতরে বিএনপি নির্বাচন চাচ্ছে, আর এই আপিল যদি তারেক রহমান সাহেবের চলতে থাকে আরো 1 বছর বা 1.5 বছর বা 2 বছর, তাহলে এই আপিল শেষ না করে কি তারেক রহমান দেশে যাবেন? আর যদি দেশে যাইতেন তাহলে কিন্তু গত 10 মাস আগেই উনি দেশে চলে যেতেন। আমরা যেটা আভ্যন্তরীণ বিষয় জানতাম না, সেই বিষয়টা তারেক রহমান নিজে জানেন। উনার মামলার বিষয়টা, উনার অবস্থানটা উনি জানেন বলেই উনি বাংলাদেশে যাননি এতদিন। আর আগামীতেও উনি যে যাবেন তার একটি কোনো নির্দিষ্ট তারিখ আর বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে বলা সম্ভব নয়। প্রিয় দর্শক, এই মামলাটা এখন উনি এই মামলায় কিন্তু একেবারে সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত। এখন শাস্তিপ্রাপ্তটা যদি এটা পরের ইয়েতে বহাল থাকে, যে আপিলে যদি এটা বহাল থাকে, মানে আপিল যদি এটাকে মানে হাইকোর্টের যে রায়টা হয়েছে এটাকে যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নো বলে দেয়, তখন কিন্তু মানে একেবারে লেজে গোবরে মিশে যাবে বিএনপি। তো এখন কেন তারেক রহমানের বিষয়টা হঠাৎ করে আসলো সুপ্রিম কোর্টে? এটা 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 তাদের নিয়মতান্ত্রিক সিস্টেমে এসেছে। আমার আপনার কাছে হঠাৎ মনে হচ্ছে যেহেতু আমরা আইন কানুন নিয়ে কাজ করি না, সেই কারণে আইনের ধারাতে, আইনের নিয়মে, আইনের গতিতেই এই বিষয়টা হয়েছে। এতদিন যে বিএনপির নেতারা লাফালাফি করেছে বেশি বেশি করে, এই লাফালাফির প্রতি উত্তর ডক্টর ইউনূসের এটা কি ইউনূস করেছেন নাকি বাংলাদেশ সুপ্রিম কোর্ট করেছে? এর মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটেছে, যেদিন জনাব আমাদের প্রধান বিচারপতি গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেন, সেদিনটাই কিন্তু একটা জল্পনা কল্পনা উঠেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মনে হয় পদত্যাগ করবেন প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করলেন নাকি আরো উনি শক্ত দৃঢ় অবস্থান অর্জন করলেন, এই বিষয়টা আজকে এসে আমার এই ভিডিও দেখার পরে আপনারা হয়তোবা রিয়েলিটিটা বুঝতে পারবেন। আপনারা জ্ঞানী বুদ্ধিমান মানুষ, আমি ভেঙে চুরে খুলে আর কিছু বলতে চাচ্ছি না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।